আমি একজনকে ভালোবাসি। আমার সাথে ওর রুম ডেট বাদে সব কিছু হয়ে গেছে। সে আমার বডির সব জায়গাতে স্পর্শ করেছে। নীলিমার কথা শুনে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল আমার। আমার ডান পায়ের হাঁটু থেকে রান পর্যন্ত মাংসগুলো নিচ থেকেই কাঁপতে শুরু করেছে। নীলিমার একটা শব্দই কানে আসছে, তার প্রেমিকার সাথে অন্তরঙ্গ হওয়াটা ওর বাকি। তার মানে কি নীলিমার প্রেমিক তার সারা শরীরেই স্পর্শ করেছে? উফ, আমি আর ভাবতে পারছি না কিছু। কেমন যেন অস্বস্তি লাগছে আমার। আমি জানি আপনার অনেক রাগ বা কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্য যে আমি আমার প্রেমিকের সাথে অনেক জায়গাতে ঘুরেছি। যখন একসাথে হতাম তখন সে আমাকে চুমু খেত। আমার শরীরের বিভিন্ন জায়গাতে তার স্পর্শ আছে। সব কিছুই হয়ে গেছে, জাস্ট অন্তরঙ্গটা বাকি ছিল। দুজনেরই ইচ্ছে ছিল ওটা বিয়ের পর বাসর রাতেই করব। আমি নির্বাক, নিশ্চুপ, অযাচিত দৃষ্টিতে কেবল তাকিয়ে আছি নীলিমার দিকে। আমার কেমন যেন নাক ঘামতে শুরু করেছে। হিতাহিত জ্ঞান হারাতে বসেছি আমি। পায়ের তলাও ঘামছে আমার, হাতের তলা জ্বলছে। কি অদ্ভুত, এমনটা তো জ্বর আসার আগেই হয়। তবে কি নীলিমার কথা শুনে আমার জ্বর চলে এসেছে? হয়তো সদ্য বিয়ে করা নতুন বউয়ের থেকে কোনো ছেলেই এমন ধরনের কথা শুনতে চাইবে না। শুনলেও হয়তো নিজেকে সামলে রাখতে পারবে না। ছেলেরা এক ভয়ঙ্কর অনুভূতি নিয়েছে। তারা সাহসী সবাই বলে, কিন্তু সত্য প্রকাশ কিংবা প্রিয় মানুষকে ভালোবাসার ব্যাপারে এতটা সাহস দেখাতে পারে না। একটা রুম কতটা আলোকসজ্জা আর ফুল গচ্ছিত মনের অনুভূতি দিয়ে সাজানো যায়, তার সব কিছুই করা হয়েছে এই রুমটাতে। ফুল দিয়ে চারপাশ সাজানো, গোল্ড কালারের দামি শাড়ি পরা নীলিমার গায়ে, আমার গায়ে গোল্ডেন রঙের বিয়ের পাঞ্জাবি। একাকাশ বিশাল আকাঙ্ক্ষা নিয়ে নীলিমার সামনে এসেছিলাম। ধীর পায়ে যখন নীলিমার কাছে এসে দাঁড়াই, ঠিক তখনই তার মুখ থেকে একদম ওপরে কথা শুনি, যা শোনার পর আমার চোখজোড়া কেমন যেন ঝাপসা হয়ে আসছে। আমি ঠিক কি বলবো খুঁজতে থাকি। আমার এখন নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে ইচ্ছে করছে না, খুব অসহ্য লাগতে শুরু করেছে। নীলিমা বলে, আপনি দাঁড়িয়ে আছেন কেন চুপচাপ? কিছু বলুন। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমি আপনার স্ত্রী। আপনার সম্পূর্ণ অধিকার আছে আমাকে স্পর্শ করার, আমার সাথে অন্তরঙ্গ হওয়ার অধিকারটাও আপনার আছে। কিন্তু সবটাই হবে আমার দেহের, আমার মনের নয়। আমার মন, আমার শরীর সবটাই ইমনকে দিয়েছিলাম। তাকে কথাও দিয়েছিলাম সে ছাড়া আমার শরীরে কেউ কখনো স্পর্শ করবে না। হ্যাঁ, সে একবার নয়, বারবার, বহুবার সে আমাকে স্পর্শ করেছে। সে কেবল হাত ধরেনি, সে যখনই চেয়েছে আমাকে সবখানেই স্পর্শ করেছে। আমার সারা অঙ্গে তার স্পর্শ, এমনকি তার। নীলিমা থামল। আমার সারা শরীরের লোমগুলো অস্থির হয়ে দাঁড়িয়ে গেছে, কান দুটো যেন গরম হয়েছে, তা আমি বেশ ভালো মতোই অনুভব করতে পারছি। আমি নীরবতাকে দূরে সরিয়ে নীলিমাকে বললাম, এমন কি তার? এখানে থামলেন যে, কি হয়েছে এমন? এমনকি সে আমার ওষ্ঠধারে সবচাইতে লম্বা চুম্বনের পেয়ালা সাজিয়েছিল। তাছাড়া সে আমার অনেক জায়গাতে তার নরম ঠোঁট দিয়ে স্নেহ ভরে স্পর্শ করেছে। আপনাকে কথাগুলো কেন বলেছি জানেন? কেন? যেন আপনি আমাকে স্পর্শ না করেন। অধিকার আছে আপনার, আমি বারণ করব না। আমি জানি আপনি অনেক কিছু বোঝেন। এতক্ষণ আমার কথা শুনে চুপ আছেন, বুঝে গিয়েছি আপনি কেমন। তাই আপনাকে জানিয়ে দিলাম, আপনি এখন ভাবেন আমাকে টাচ করবেন কি না। আমার পা যেন চলছে না। কোনো রকমে হেঁটে টেবিলের কাছে আসলাম। এক গ্লাস পানি গলার ভিতরে ঢেলে জোরে জোরে শ্বাস নিলাম। নিজেকে একটু শান্ত রেখে বললাম, আমি নেশাখোর নই, আমি পাগলও নই যে মাতাল হয়ে পাগল বেশে আপনাকে টাচ করব। নিশ্চিত থাকেন, আমার মনে যে কালো মেঘের আবির্ভাব হয়েছে তা ঝোড়ো বৃষ্টিতে এক পৃথিবী ভাসিয়ে দিলেও মনের বর্ষাকাল শেষ হবে না। আমি কথাগুলো বলে বাইরে চলে আসি। আমার সারা শরীরের জ্বর চলে এসেছে। আজকে আমার সাথে নীলিমার বিয়ে হয়েছে।
নীলিমাকে বাড়ির সবারই পছন্দ। পছন্দ হবে না কেন? নীলিমা দেখতে খুবই সুন্দরী মেয়েদের মধ্যে একজন। তার থেকে বড় কথা, নীলিমা আমাদের আত্মীয়র মধ্যে মেয়ে। মানে ছোট থেকে সবাই নীলিমাকে জানে, চেনে। কেউ কখনো নীলিমার কোনো খারাপ দিক দেখেনি। সবার থেকে তার ভালো রিভিউ ছিল 100-তে 100। অথচ সেই মেয়েটাই গোপনে এত কিছু করেছে। ছি, ভাবতেই আমার কেমন যেন বমি পাচ্ছে। মানুষ তো বলে যে চলে যায় তাকে যেতে দাও, যে থাকার সে থাকবেই। যদি সে চলে যায় তাহলে অবশ্যই ভালো একজন অপেক্ষা করছে। এই কথাগুলো রিশমি আমাকে ছেড়ে যাওয়ার সময় সবাই বলেছিল। যখন আমি তথাকথিত প্রেমিকা হারানোর শোকে ব্যর্থতাকে মেনে নিয়ে ডিপ্রেশনে ভুগছিলাম, তখনই মানুষ এসে এটাই বলেছিল। আমি রিশমিকে ভালোবেসেছিলাম, কিন্তু সে কখনো মূল্য দেয়নি। আমি তার হাতটুকু অবধিও ধরিনি। তার সঙ্গ, তার কথা বলা, তার পাশে থাকাটাকেই আমার কাছে শ্রেষ্ঠ প্রেম হিসেবে জানান দিয়েছিল। এটাই ভালোবাসা। তবে কি আমি খুব বোকা ছিলাম? রেশমির কথা হঠাৎ মনে পড়ল। তার কথা ভাবতে চাই না আমি। একরাশ বিরক্ত আর অহেতুক বিষণ্ণতা এসে ভর করুক রেশমিকে নিয়ে আমার মনে। আমি তা একটুও চাই না। নীলিমার সাথে যখন আমার বিয়ের কথা হচ্ছিল তখনও আমি দ্বিমত পোষণ করিনি। নীলিমা কেমন কি করে কিছুই জানার প্রয়োজন বোধ করিনি। সবাই যেহেতু রাজি, তাই আমি আর না করিনি। যেহেতু তার পরিবারের সাথে পূর্ব আত্মীয়তা, সে সুবাদে বলা চলে নীলিমা আমার কাজিন, বাবার চাচাতো ভাইয়ের শ্বশুরবাড়ির মেয়ে। সে আজকে নীলিমার সাথে বেশ ধুমধাম করে আমার বিয়ে হয়। সকাল হয়েছে, আমি বাইরে বসে রাত কাটিয়ে দিলাম। ভালো লাগছে না। সিদ্ধান্ত নিলাম নীলিমাকে তার প্রেমিকের হাতে তুলে দিব। আমার সাথে পরে যা খুশি হোক সব মেনে নিব। তবু নীলিমা আমার কাছে যতদিন থাকবে ততদিন আমি শান্তিতে থাকতে পারবো না। রুমে আসলাম। নীলিমা দেখি বসে আছে। আমি যেয়ে সামনে দাঁড়ালাম। সে বলল, বাহিরে ছিলেন সারা রাত, এখন কি আমার সাথে অন্তরঙ্গ হতে চলে আসলেন? আমি যদি ইমন মানে আপনার প্রেমিকের হাতে আপনাকে তুলে দিই কেমন হয়? সব কিছু আমি সামলে নেব, আপনি শুধু তার হয়েই থেকে যাবেন। নীলিমা শব্দ করে হাসল। আমি বললাম, হাসলেন যে? এমনি। আচ্ছা, আপনারা তো পালাতে পারতেন বা গোপনে বিয়ে করতে পারতেন, পরে না হয় বাসাতে বলতেন। এমনকি বাসায় ইমনের কথাও বলতে পারতেন। কেন আমার সাথে এমনটা করলেন আপনি? আপনি যে আমার সাথে অন্যায় করেছেন সেটা কি জানেন? নীলিমার হাসি আরও প্রখর হয়। সে শব্দ করেই হাসছে। আমার নিজেকে পাগল মনে হতে থাকে। খুব রাগ হচ্ছে। চট দিতে ইচ্ছে করছে তার ফর্সা গালে। সে হেসে বলল, কিসের অন্যায়? আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় তো তখনই হতো যখন আমি সব কিছু লুকিয়ে আপনাকে মেনে নেওয়ার অভিনয় করতাম। আপনাকে জড়িয়ে ধরে যদি বলতাম আমার এই রূপ যৌবনের একমাত্র মালিক শুধু আপনিই, তাহলে সেটাই অন্যায় হতো। আমি সত্য বলেছি। আর কি ভাবছেন আমরা চেষ্টা করিনি? করেছি। আমার পিঠে যে দাগ আছে সেগুলো সব আমার মা বাবার দেওয়া। আমার হাতে যে দাগগুলো আছে তা নিজেকে শেষ করার চিহ্ন। পালাতে পারিনি, তাকে আমার পরিবার মেনে নেয়নি। সে বেকার ছিল, দেখতেও সবার কাছে অপছন্দের ছিল। সে আমার বিয়ের কথা শুনে দেশের বাইরে চলে গেছে। যাওয়ার আগে তার ঠিকানা, তার নাম্বার সব পাল্টে চলে গিয়েছে। এতটুকু জানি সে আর দেশে নেই। নতুন ঠিকানা কোথায় জানি না। ব্ল্যাকমেল করে আপনার সাথে আমার বিয়ে দিয়েছে। সব শুনে একটু পায়চারি করলাম। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে আমার। রাগ এত বেশি হয়েছে আমি যেন রাগ প্রকাশ করতেই ভুলে গিয়েছি। আমি স্তব্ধ হয়ে গিয়েছি। আল্লাহ, আমার পাঁজরে হাত দিয়ে যাকে বানিয়েছে সেই মানুষটা অন্য কারো স্পর্শে শিউরে ওঠে, মুচকি হেসে তার কোলে ঢলে পড়েছে। ইস, দৃশ্যটা কল্পনা করতেই মাথাটা যেন ঝিমঝিম করে উঠল। আমি বললাম, আচ্ছা স্বাভাবিক থাকেন, আপনি কি চান, ডিভোর্স? নীলিমা এটা শুনে আরও হাসল। বুঝলাম না এই মেয়ে এত হাসে কেন।
হাসলে মেয়েদের সুন্দর লাগে, তাই বলে কি এখন হাসতে হবে? বিরক্ত হয়ে চিৎকার করে বললাম, সমস্যা কি আপনার? হাসবেন না তো, খুব রাগ লাগছে আমার। আমি আপনাকে চট দিয়েও স্পর্শ করতে চাই না। বলেন কি চান? ডিভোর্স লাগবে? না, ডিভোর্স কেন চাইবো? এটা হলে মা বাবা আমাকে শান্তিতে থাকতে দেবে না। আমি এখানেই থাকতে চাই, আমার মতো করেই থাকতে চাই। ডিভোর্স কখনো চাই না। এবার আমি হাসলাম। আমার হাসিতে নীলিমা অবাক হয়। আমি হাসতে হাসতে বললাম, ওয়াও, হেব্বি তো। অবহেলা করবেন, চোখের সামনে থেকে আমাকে যে রোজ পীড়া দেবেন, সেটা অনেক মজার, তাই না? মেয়েরা এমন কেন? কোনো ছেলে যদি তার থেকে কষ্ট পায়, সে আরও কষ্ট দিতে চায়। এটাতে মেয়েরা নস্টালজিক আনন্দ খুঁজে পায়। নীলিমা কিছু বলল না। আমি বুঝে গিয়েছি নীলিমা আমার সাথে থাকবে ঠিকই, কিন্তু আমাকে ইগনোর করবে। আমি যে কষ্ট পাবো তাকে দেখে সে এটা উপভোগ করবে। সিদরাতের নামের মেয়েটা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকায়। ও দৃষ্টিতে অন্য কিছু লুকিয়ে থাকে। আজকে অফিসের লাঞ্চ আওয়ারে সে আমার ডেস্কের সামনে এসে দাঁড়ায়। সিদরাতকে আমি যথেষ্ট এড়িয়ে চলি। সে আমার সামনে এসে বলে, আবির সাহেব, আজকে আমি নিজে রান্না করে এনেছি। আপনাকে তো আজ সপ্তাহখানেক ধরে দেখছি ক্যান্টিন থেকে খাবার খান। আগে তো বাসা থেকে আনতেন। চলেন আজকে অর্ধেক শেয়ার করি। নীলিমার সাথে বিয়ের 1 সপ্তাহ পর চলে এসেছি অফিসে। সব কিছু আগের মতো করার চেষ্টা করছি। সিদরাত আবার বলল, কি হলো? এভাবে বসে থাকলে তো সময় চলে যাবে, আসেন। সিদরাতের সাথে বাহিরে আসলাম। এক জায়গাতে বসে ওর আনা খাবারের বক্স থেকে আমাকে বেড়ে দিল। ভাবের সাথে কি কিছু হয়েছে আপনার? আপনাকে বিষণ্ণ দেখি। সিদরাত টিফিন বক্স গুছিয়ে নিল। আমি ওর দিকে তাকিয়ে আছি। সিদরাত হেসে বলে, সব ঠিক হয়ে যাবে দেখবেন। সে চলে গেল। আমি সিদরাতের চলে যাওয়া দেখছি। সিদরাতের একটা মেয়ে আছে। মেয়েটা দেখতে একদম পরীর মতো। এত সুন্দর পরীর মতো বাচ্চা মেয়েকে রেখে সিদরাতের স্বামী ছেড়ে চলে যায়। সিদরাত যে দেখতে খারাপ একদমই না। এই অফিসের সবচাইতে সুন্দরী মেয়ে সিদরাত, অথচ তার হাজবেন্ড পরকীয়া করে। তার থেকেও দেখতে ভালো না মেয়ের সাথে। সিদরাত তাকে ডিভোর্স দিয়ে চলে আসে তার মেয়ে জান্নাতকে নিয়ে। তারপর এই অফিসে চাকরি শুরু করে। এখন ভালোই আছে। অদ্ভুত হলেও সত্য যে মামুনের থেকেও ফার বেটার আছে। অফিস শেষে দাঁড়িয়ে আছি। আকাশের অবস্থা ভালো না। বৃষ্টি নামতে পারে আজ রাতেই। সবাই চলে গেছে। আজকে লেট হয়েছে। দূরে দেখলাম একটা বৃদ্ধ বসে আছে। সামনে এক ডালি ফুল। সবাইকে ডাকছে শেষ তোড়া ফুলটা কিনে নেওয়ার জন্য, কিন্তু কেউ আগ্রহী নয়। প্রায় শুকিয়ে যাওয়া ফুলগুলো কিনতে চাচ্ছে না কেউ। বৃদ্ধার চোখে মুখে ক্ষুধার ছাপ। এগিয়ে গেলাম আমি। আমাকে দেখেই বলল, স্যার, ফুলগুলো নিয়ে যান আম্মাজানের জন্য, সে অনেক খুশি হইব। আমি মুচকি হাসলাম। ফুলগুলো কিনে নিয়ে আমি জানি এই ফুলগুলোর কোনো মূল্য আমার কাছে এখন নেই। ফুলগুলো নিয়ে বাড়িতে আসলাম। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল নীলিমা। আমি বেশ অবাক হলাম। এই প্রথমবার সে দরজা খুলল। আপনি? আম্মা কোথায়? আম্মা আছে। হাতে কি? রজনীগন্ধার সাথে গোলাপ। ওয়াও, আমার অনেক পছন্দের তোড়া। কার জন্য এনেছেন? আমার থেকে ফুলগুলো নেয় সে। আমি কিছু না বলে চলে আসি। রাতের খাবার খেতে বসলাম। তখনই নীলিমা বলে, রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আজ আমি রেঁধেছি রাজহাঁসের মাংস আর ডাল। আমি খেতে শুরু করলাম। বোঝার চেষ্টা করলাম নীলিমার এত পরিবর্তনটা কিসের। আমি খাচ্ছি। সে প্রশ্ন করল, কি হলো বলুন, মাংসটা কেমন হয়েছে? সিদরাত আজকে ট্যাংরা মাছের তরকারি এনেছিল, যেন এখনও হাতে লেগে আছে। সেটারই স্বাদ পাচ্ছি যেন। তবে ভালোই হয়েছে। সিদরাত, সে কি আপনার কলিগ? আমি বলে মাথা নাড়ালাম। রুমে আসলাম। ফ্লোরে বিছানা ঠিক করে শুয়ে পড়লাম আমি। বিয়ের পর থেকেই আমি ফ্লোরে বিছানা করে ঘুমাই। নীলিমা ওপরে, আমি নিচে থাকি। দুজনে একটা কথাও বলি না রুমে এসে।
হঠাৎ কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায় আমার। বৃষ্টির শব্দ কানে আসতে থাকে। আজ তাহলে বৃষ্টি হয়েছে। বিছানায় চোখ যায়। নীলিমা কাঁদছে, গায়ে ভেজা কাপড়। তার মানে সে বৃষ্টিতে ভিজছিল। আম্মাকে ডাকলাম। আম্মাকে যখন বলি, মা, নীলিমার কাপড়টা চেঞ্জ করে দাও। নীলিমা কাঁপছে। আমি ওর গায়ে কাঁথা জড়িয়ে দিই, মেডিসিন খাইয়ে দিই, সারা রাত জলপট্টি দিই ওর মাথায়। ফজরের আজানের পর আমার চোখ লেগে আসে। কখন যে ঘুমিয়ে পড়ি আমি টের পাইনি। হঠাৎ ঘুম ভাঙে আমার। নীলিমার কথা শুনতে পাই। আপনি আপনার আমার মাথায় হাত দিয়ে আমার বিছানায় ঘুমিয়েছেন? আপনি খারাপ ছেলের মতো আচরণ করলেন আমার সাথে। আপনি না বলেছিলেন আমাকে স্পর্শ করবেন না? আসলে কালকে আপনার গায়ে ভেজা কাপড় ছিল, ভিজেছিলেন। আপনার অনেক জ্বর। পুরো কথাটা শেষ করতে পারেনি, ঠাস করে চর পড়ে আমার গালে। নীলিমা চর দিয়ে বলে, ছি, আপনি এতটা খারাপ? যেই দেখলেন আমার ভেজা কাপড় অমনি লোভ সামলাতে পারলেন না, আমাকে স্পর্শ করার চান্স মিস করলেন না। বাহ, আমার গায়ে শুকনা কাপড়। ও, তার মানে আপনি আমার কাপড়টাও খুলেছিলেন? ছি, আপনার মতো মানুষ এমনটা করতে পারলো? আপনাকে আমি কি না কি ভেবেছিলাম, আর আপনি কি না। নীলিমা কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল। খুব রাগ লাগছে আমার। ধুর, আর নয়, অনেক সহ্য করেছি। ডিভোর্স তাকে দিতেই হবে। আমি দ্রুত রেডি হয়ে কিছু না খেয়েই অফিসে চলে আসি। বাসায় আজকে আর ফোন করব না যে নীলিমা খেয়েছে কি না সেটা জানার জন্য। সারাদিন অফিসে থাকি। সারাদিন ফোন অফ ছিল আমার। অফিস শেষ করে রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে বসলাম। ঘড়িতে তখন 8টা বাজে। ফোনটা অন করলাম। 1 মিনিটের মধ্যে মিস কল অ্যালার্টের নোটিফিকেশন আসা শুরু করে। আননোন নাম্বার থেকে 20টার বেশি কল। আমি নাম্বারটা দেখছি, হঠাৎ আবার কল আসে সেই নাম্বার থেকে। রিসিভ করলাম। আপনি কোথায়? সারাদিন ফোন কেন অফ ছিল আপনার? আপনি ঠিক আছেন? আমি বোঝার চেষ্টা করলাম কে হতে পারে। কণ্ঠটা পরিচিত লাগলেও ঠিক বুঝতে পারছি না কে ফোন করেছে। প্রশ্ন করলাম, কে আপনি? আমি নীলিমা, এটা আমার নাম্বার। আপনি কোথায় আছেন? আম্মা টেনশন করছে অনেক। ফোন কেটে দিলাম। উকিলকে ফোন করলাম আমি। ডিভোর্সের বিষয় নিয়ে কিছু সময় কথা হলো। 3 মাসের আগে সম্ভব না জানাই সেই বৃদ্ধ লোকটা আমার সামনে আসলো। আজকে ওনার কাছে শেষ ফুল ছিল। আমাকে ধরিয়ে দিয়ে চলে যায়। ফুলগুলো সাথে করে বাড়িতে আসি। নীলিমা দরজা খুলে দিল। আমার হাতে ফুল দেখে কিছু বলে না। আমি সোজা রুমে গিয়ে টেবিলে ফুলগুলো রাখলাম। তারপর ফ্যান ছেড়ে দিয়ে বসতেই নীলিমা ঘরে আসলো। আমাকে উদ্দেশ্য করে বলল, সরি আবির সাহেব, আমি সকালে আপনাকে চর মেরেছিলাম। কাঁদতে কাঁদতে বাহিরে যেতেই আম্মা সবটা আমাকে বলে। আমি ভুল করেছি, সরি। 3 মাস পর ডিভোর্স লেটার পাবেন, আমি সাইন করে দেব। রাতের খাবার খেয়ে ছাদে আসলাম। আজকে বাতাস বইছে। আমি রেলিং ধরে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছি। আকাশের দিকে তাকিয়ে আছি। যে শহরে তুমি নেই সেখানে বৃষ্টির দানার মতো শূন্যতা নামে অবিরাম। নৈশব্দের তুষারপাতে মেরু বরফের মতো জমে ওঠে অবক্ত কথামালা। যে শহরে তুমি নেই সেখানে অযাচিত প্রত্যাশায় কলিং বেলের দিকে ছুটে যায় হাত। দেওয়ালের প্রাচীর ফোকরে করুণ আর্তনাদে প্রতিধ্বনিত হয় লাইলের সুর। অনেক সুন্দর করে আবৃত্তি করেন আপনি। আমি চমকালাম। নীলিমা এসেছে। বাসর রাতের কথাগুলো মনে আছে আপনার? সেদিন যে কথাগুলো আপনাকে বলেছিলাম তার সবটাই মিথ্যা ছিল। তবে এটা সত্য ছিল যে আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু তার সাথে কেবল দেখা হতো আমার। সে আমার পিছনে 4 বছর ঘুরেছিল। 4 বছরে মনে পড়ে আমরা কেবল 10 বার কথা বলেছি। আমি ডাকলে সে পালাতো, সে ডাকলে আমি ভয়ে চলে আসতাম। তার এই ঘোরার কারণে আমি তার প্রতি একটা সময় প্রচণ্ড দুর্বল হয়ে পড়ি। সত্যি সত্যি তাকে ভালোবেসেছিলাম, কিন্তু হঠাৎ করে সে উধাও হয়।
1 বছর ধরে আমি তাকে আর দেখি না। কি সাংঘাতিক ব্যাপার! যে ছেলে 4 বছর ধরে একই রাস্তায় একই সময়ে আমার জন্য অপেক্ষা করত, সেই ছেলেটাকে 1 বছর যাবৎ দেখি না। যেদিন আমার বিয়ে হয় তার ঠিক 2 ঘন্টা আগে একজন চিরকুট দিয়ে যায় আমার হাতে। ছেলেটার নাম ছিল ইমন। ইমনের চিঠিতে লেখা ছিল, প্রিয় মায়াবতী, বিষের পেয়ালা হাতে নিয়ে বলতে পারে, এ যদি বিষ হয় তবে তুমি ভেবে এটি আমি নিমিষেই গিলতে পারি। যদি মৃত্যুর মিছিলে যেতে যেতে জানতে চাও কি চাও, আমি নির্দ্বিধায় বলে দেব তোমাকে একটাবার আমার দেখিতে চাওয়ার ইচ্ছা। সেখানে আরও লেখা ছিল, এই চিঠি যখন লিখেছি তখন আমি হাসপাতালের বেডে। কয়েক ঘন্টা সময় আছে আমার মৃত্যুর। আমার হার্ট ড্যামেজ হয়ে গিয়েছে। ভালো থেকো ইলাবতী। সেদিন চিঠিটা পড়ে অনেক কেঁদেছিলাম। তারপর আপনার সাথে বিয়ে হলো। মাথায় উদ্ভট চিন্তা আর কথা আসে। তাই সেদিন অমন করে বলেছিলাম, আমাকে কি মাফ করা যায় না? রাগ লাগে আমার, নিজেকে আর সামলাতে পারিনি। ঠাস ঠাস করে 2টো চড় লাগিয়ে দিলাম নীলিমার গালে। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, আপনাকে আমি ভালোবাসি এখন। আমাকে গ্রহণ করে নিন। আমি কখনো আপনাকে আর কষ্ট দিব না। আমি সব সময় চাইতাম আমি যাকে স্বামী হিসেবে পাবো তার থেকে কিছু মুহূর্ত চেয়ে নিব। আমাদের একটা মুহূর্ত হোক, এমন একটা রাত হোক যে রাতে চাঁদ থাকবে পূর্ণিমা। পূর্ণিমা তিথিতে দুজনে ভালোবাসার প্রণয়ী হয়ে ধরা দেব। ক্ষতি কি? তোমার আর আমার অবাধ্য চাওয়াটা না হয় পূর্ণতা পাবে। এমন একটা সন্ধ্যা হবে, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দুজনে অস্তমিত সূর্য দেখব। ঠিক যেভাবে সমুদ্রের বুকে সূর্য লুকাবে, আমি ঠিক সেভাবে তোমার বুকে ঠাঁই খুঁজে নিব। এমন একটা বৃষ্টিময় বিকেল হোক, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় দুজনে হাঁটব। ঝুম বৃষ্টি নামবে, দোতলায় একটা ঘরের ঠিকানা মিলবে। রিমঝিম শব্দে মন মাতবে, মেঘের শব্দে তোমাকে জাপটে ধরব। তুমি আগলে নিবে, বলবে, এমন বৃষ্টিময় বিকেল আমি 1000বার চাই, যে বৃষ্টিতে তোমাকে ছুঁয়ে দেখা যায়। এমন একটা দুপুর হোক, তপ্তময় সূর্যের রোশনিতে সবাই পুড়ে ছাই। একটা শীতল পাটি বিছিয়ে রাখব, তুমি আমার কোলে মাথা রাখবে। আমি সযত্নে তোমার সুখ কুড়িয়ে দিব। এমন একটা সকাল হোক না, ভোরের স্নিগ্ধ আলোয় তুমি কপালে লেপ্টে থাকা চুল সরিয়ে চুমো এঁকে দিবে। হোক না আমাদের একান্ত কিছু মুহূর্ত। আমি তাকে ছাড়িয়ে নিলাম। তারপর ছাদ থেকে চলে আসি। কি ভাবছেন এত সহজে গ্রহণ করব? একদমই না। গ্রহণ তো তাকে করব, তবে কিছুদিন পর। এখন একটু কষ্ট পাক, তবেই বুঝবে আমি কতটা কষ্ট নিয়ে বেঁচেছিলাম। বুঝুক সে কষ্ট কাকে বলে। কদিন পর না হয় আমি নিজেই আমার বুকে টেনে নিব তাকে। তো যাই হোক, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর শেষে ছোট্ট একটি কথা, যারা আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো দেখতে চান তারা স্ক্রিনে দেওয়া এই পেজটা ফলো করে রাখতে পারেন। সেখানে আমি দৈনন্দিন জীবনে যা কিছু করি টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।